আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। ভারী বৃষ্টিতে কক্সবাজারে আলাদা 3টি পাহাড় ধসে নারী শিশুসহ প্রাণ গেছে 9 জনের। জানা যায় রোববার মধ্যরাতে পালংখালী ইউনিয়নের 15 নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পে একটি ঘরের উপর পাহাড় ধসে পড়ে। এতে মাটি চাপায় কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা ও শিশু আনাসের মৃত্যু হয়। অন্যদিকে 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের চাপায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও শেষ রাতে বালুখালীর 11 নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী ও শিশুসহ আরও 4 জনের মৃত্যু হয়েছে। আর ভোরে কক্সবাজারের ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের 3 জন চাপা পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টিপাত বেড়ে গেলে পাহাড় ধসের শঙ্কাও বাড়বে। কক্সবাজারের পাহাড় ধসের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম, পাহাড় ধসে আহতদের কি অবস্থা, উদ্ধার কাজ কেমন চলছে? কক্সবাজারে আজকে রাতে 4টি পৃথক ঘটনায় কক্সবাজারের একজন স্থানীয় সহ এবং 8 জন রোহিঙ্গা সহ 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আমরা যেটি জেনেছি যে প্রথমে রাত 1টার দিকে ওকিয়ার যে পালংখালী ইউনিয়নের যে জামতলী ক্যাম্প রয়েছে 15 নম্বর ক্যাম্প, সেখানে কামাল হোসেনের বসতঘরে মাটি চাপা পড়ে। এর মধ্যে তিনি এবং তার 4 বছরের একজন শিশু আনাস এবং তার স্ত্রী সহ 3 জন মারা যায়। পরে সেখানে আরো কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর আমরা যেটি জেনেছি যে এর পাশে যে রোহিঙ্গা কুতুপালং এলাকাটি রয়েছে, সেখানে 7 নম্বর ক্যাম্পে একটা নামে 7 বছরের এক শিশু পাহাড়ে ঢলে সেখানে মাটি চাপা পড়ে এবং এক পর্যায়ে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়, মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত 3টার দিকে বালুখালী যে 11 নম্বর ক্যাম্প রয়েছে, সেই 11 নম্বর ক্যাম্পের সি ব্লক থেকে পাহাড় ধসে সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং একসঙ্গে 4 জনের মৃত্যু হয়। সেখানে আমরা যেটি জেনেছি যে 4 জনের মধ্যে একজন নারী, 3 জন নারী এবং 2 জন পুরুষ রয়েছে। মোট 8 জন রোহিঙ্গার মৃত্যু হয়। অন্যদিকে আজকে যেটি জেনেছি যে ভোর 4টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলি যে এলাকাটি রয়েছে, সেখানেও একটি পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে বেশ কয়েকজন মাটি চাপা পড়ে। সেখান থেকে 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে এর মধ্যে যার বাসায় মূলত পাহাড়টি ভেঙে পড়ে তিনি মারা গেছেন, আলী আকবর নামের, তার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আমরা যে আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী 9 জনের মৃত্যু হয়েছে, তবে আহত অবস্থায় আরো অনেকেই ভর্তি রয়েছেন। আবহাওয়া অফিস যেটি বলছে যে কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে এবং এই ভারী বৃষ্টি আরো 2-1 দিন অব্যাহত থাকবে। এর ফলে পাহাড় ধসের ঝুঁকি আরো বাড়তে পারে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে পাহাড় ধসের খবর জানাচ্ছিলেন আজিম নিহাদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন হাজারো সমর্থক। ব্রাজিলের হারের বেদনা আর চাপা কান্না নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের। তবে জয় উদযাপনের আনন্দে মেতেছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। ব্রাজিলের হার যেন কান্না হয়ে ঝরেছে ঢাকার আকাশে। ঝিরিঝিরি বৃষ্টি আর খেলা দেখতে আসা সেলেসাও সমর্থকদের অশ্রু মিলেমিশে একাকার। আরও একবার ব্যর্থ মিশন হেক্সা। নিউ জার্সি স্টেডিয়ামের নীরবতা, হতাশা মাঝরাতে আছড়ে পড়েছে রাজধানীর টিএসসিতে। একরাশ বেদনা আর চাপা কান্না নিয়ে বাড়ি ফিরেছেন ব্রাজিল ভক্তরা। 24 বছরের অপেক্ষা আরও দীর্ঘ হলো। কষ্টটা বেশি নেইমারকে ঘিরে। পরের আসরে প্রিয় তারকাকে আর দেখা যাবে না, এমনটা ভাবতেই পারছেন না এই সমর্থকরা। দেখবো না ভাই, এটা কষ্টের। কেন যে নেইমারকে নামাইলো না প্রথমে? সব শেষ, এই জার্সি আর পরবো না ভাই। এই জার্সি ভাই পুরা ফেলবো ভাই, এই জার্সি পুরা ফেলবো। ব্রাজিলের হার দেখতেই কিনা এদিন হাজির ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকরা। একদিকে তাদের উল্লাস, আরেকদিকে বাকরুদ্ধ সেলেসাও সমর্থকরা। এমন স্বপ্নভঙ্গের রাত কি করে ভুলবেন তারা? আমার এখানটা ভেঙে গেছে পুরোটা। আমি চাইবো রাতটা ভুলে যেতে, আর দোয়া করব সামনের বিশ্বকাপে 30 সালে অবশ্যই ভালো কিছু করবে। ফুল ফুটুকা নাই ফুটুক আদি বসন্ত বলে একটা কথা আছে। আমরা এখনো 5 বার এগিয়ে আছি। ব্রাজিল খারাপ খেললেও ভালো খেলে আমরা ব্রাজিলের সাথে আছি, ব্রাজিলের সাথেই থাকবো। এর আগে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর মহসিন হলের মাঠে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন শত শত ফুটবল প্রেমী।
জয় উদযাপনের সব প্রস্তুতিই ছিল তাদের। প্রত্যাশা ছিল শেষ 4-এ লড়াই হবে ব্রাজিল আর আর্জেন্টিনার, কিন্তু বিধি বাম। আজকে আমি জানতাম যে এটা ব্রাজিলের লাস্ট খেলা, তাই আমি আমার বন্ধুদের সাথে দেখতে আসছি। তারা আজকে যদি জিততে পারতো তারা রাউন্ড অফ 8-এ আসতে পারতো, ওইখানে জয়ী হতে পারলে রাউন্ড অফ 4-এ সেমিফাইনালে তাদেরকে আমরা ওইখানে গিয়ে হারাবো। তবে হারলেও ব্রাজিলকে দূরে ঠেলে দিতে নারাজ ভক্ত সমর্থকরা। মিশরের কাছে আর্জেন্টিনার হারের অপেক্ষায় প্রহর গুনছেন তারা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। পুলিশের 33 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখার সিনিয়র সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন 2018-এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে 14 ডিআইজি, 17 অতিরিক্ত ডিআইজি এবং 2 পুলিশ সুপার রয়েছেন। এদিকে একযোগে 38 বিচারককে বদলি সংক্রান্ত অন্য একটি প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় বেড়েছে পথকুকুর। নিধন অপসারণে আইনি বাধায় সংখ্যা নিয়ন্ত্রণ ও জলাতঙ্কমুক্ত কার্যক্রমে জোর দেয়াই করণীয়। অথচ সিটি কর্পোরেশন বা প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে নেই বন্ধ্যাত্বকরণ বা জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন। পথকুকুর নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। মোহাম্মদ শফিকের রিপোর্ট। রাজধানীর এমন কোনো এলাকা নেই যেখানে পথকুকুরের দেখা মেলে না। এর মধ্যে বেশ কিছু এলাকায় কুকুরের আধিক্য পৌঁছেছে উৎপাতের পর্যায়ে। এই যেমন মগবাজারের নয়টোলা এলাকা। এখানে মানুষ ও কুকুরের সহাবস্থান থাকলেও মাঝে মধ্যেই কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হতে হয় এলাকাবাসীকে। হঠাৎ করে কুকুরটা আমাকে কামড় দেয়া একবার ধরছে, এমন জোরে কামড়ান দিছে, ব্লাড পড়তে আছে। এই কুকুর নিম্নে 7 থেকে 8 জনের কামড় দিছে। সকালে বের হইতে গেলে কুকুর এমন দৌড় দেয়, মানে মানুষ নিয়ে পড়া জায়গা, আর কুকুরের শরীরে প্রচন্ড ঘাও, গন্ধ বের হয়। বাচ্চাদের যে কামড়ায় বা বয়স্কদের যে কামড়ায়, সেটার দায়ভার কে নিবি? নয়টোলার মতো রাজধানীর বেশ কয়েকটি জায়গা থেকে এ ধরনের অভিযোগ আসে সিটি কর্পোরেশনের কাছে। সংস্থাটি বিগত সময়ে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার উদ্যোগ হিসেবে ভ্যাকসিন দিয়ে এসেছে, কিন্তু এখন বন্ধ আছে সে কার্যক্রম। কেননা জলাতঙ্ক ও বন্ধ্যাত্বকরণ ভ্যাকসিন আর পাচ্ছে না সিটি কর্পোরেশনগুলো। প্রাণী সম্পদে বর্তমানে কোনো টিকা নাই। আমরা ওনাদেরকে চিঠি দিয়েছিলাম, ওনারা আমাদেরকে বলেছে যে টিকা আসলে ওনারা আমাদেরকে জানাবে। ওটি আছে, সেই ওটিতে কিন্তু আমরা বন্ধ্যাত্বকরণ কার্যক্রম চালাই, কিন্তু ওই যে জনবল আমাদের কম। এর কারণে হয় কি, আমরা করি কিন্তু অনেক বেশি পরিমাণে করতে পারি না। ভ্যাকসিন না থাকার কথা স্বীকার করলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। জানান, আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঢাকায় কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও জলাতঙ্কমুক্ত করতে পাইলট প্রকল্পও নিয়েছে অধিদপ্তর। দীর্ঘদিন জলাতঙ্ক রোগের টিকা উৎপাদন বন্ধ রয়েছে। বেসরকারি যারা সংস্থা আছে, যারা ভ্যাকসিন আমদানি করে, তাদের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। প্রায় এবছর 20 লক্ষ ভ্যাকসিন আমদানির জন্য আমরা উন্মুক্ত করেছি, যাতে তারা ভ্যাকসিন আমদানি করতে পারে। স্থানীয় প্রশাসন বা কোনো ব্যক্তি চাইলেই কুকুর নিধন বা অপসারণ করতে পারে না। কেননা প্রাণী কল্যাণ আইন 2019 ও প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 নামে 2টি আইন অনুযায়ী কেউ যদি মালিকবিহীন কোনো প্রাণী হত্যা করে, তাহলে হতে পারে জেল জরিমানা। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ ও ডিপিটিসি। বিচ্ছিন্ন করেছে অটোরিকশার অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ। জব্দ করা হয় মিটার সহ বিভিন্ন সরঞ্জাম। আগামীতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ডিপিটিসি। রাস্তার ধারে গাছের সঙ্গে বসানো হয়েছে সার্কিট ব্রেকার, নেওয়া হয়েছে বৈদ্যুতিক মিটারও। চোরাই পথে সংযোগ নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে গড়ে উঠেছে অটোরিকশার চার্জিং পয়েন্ট। ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ চার্জিং পয়েন্টে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও ডিপিডিসি। বিচ্ছিন্ন করা হয় সংযোগ, জব্দ করা হয় মিটার, চার্জিং সরঞ্জাম সহ কয়েকটি অটোরিকশা।
ডিপিডিসির কর্মকর্তারা বলছেন, সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এসব অবৈধ সংযোগ। প্রতিনিয়ত এই অভিযান চালাচ্ছি এবং দেখা যাচ্ছে যে কেটে নিয়ে যায়, পরে আবার লাগায় নেয়। আমরা এই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, তারই সম্মিলিত হিসেবে যৌথ অভিযান চলতেছে আর কি। বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। যারা এই অবৈধভাবে এই গ্যারেজ, রিকশার গ্যারেজ এবং এই রিকশার চার্জিং পয়েন্ট বসিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এইটি ডিপিডিসির কর্মকর্তারা আছে, আপনারা জানেন যে বিদ্যুৎ আইন অনুযায়ী তারা এই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আইন শৃঙ্খলা বাহিনী যদিও কাউকে আটক করতে পারেনি, তবে ডিএমপি জানিয়েছে এখন থেকে নিয়মিতই চলবে এমন অভিযান। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত চলছে। প্রমাণ পেলে দলটি নিষিদ্ধের পাশাপাশি বাজেয়াপ্ত করা হবে সম্পত্তিও। ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে জানালেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, আগে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিচার হয়েছে, এখন হবে দলের সভানেত্রী হিসেবে। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে শনিবার প্রথমবার প্রকাশ্যে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। বিষয়টি নিয়ে রোববার মুখ খোলেন চিফ প্রসিকিউটর। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত চলছে। জানান, ট্রাইব্যুনালে যখন বিচার হবে তখন শাস্তি হিসেবে দল নিষিদ্ধের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। ৭৩-এর বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড সহ যে কোনো মেয়াদের সাজা এবং সংশ্লিষ্ট আসামির যত সম্পত্তি আছে বাংলাদেশে অথবা দেশের বাইরে, সেগুলো কিন্তু রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হওয়ার বিধান আছে। শেখ হাসিনার তো একবার মৃত্যুদণ্ড হয়েছে, পরবর্তীতেও কি তার বিচার হবে? এ প্রশ্নে চিফ প্রসিকিউটর বললেন, আগে বিচার হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে, এবার বিচার হবে দলের সভানেত্রী হিসেবে। শেখ হাসিনার যে সাজা হয়েছে, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় নিয়ে তার শাস্তি হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে কিন্তু তার সাজা হয়নি। যখন সংগঠন হিসেবে দায় আসবে তখন কিন্তু তিনি সভানেত্রী হিসেবে তার যে ভূমিকা, সেইভাবে এটা সেপারেটলি বিচার হতে পারে যদি রিপোর্ট আসে। শেখ হাসিনার ফেরার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা দেশে এসে আপিল করুক, সাজাটা চ্যালেঞ্জ করুক। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ভিন্ন প্রসঙ্গ, চাঁদপুরের মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ এখন চরম ঝুঁকিতে। সংস্কারের অভাব আর টানা বর্ষণে 64 কিলোমিটারের এই বাঁধে সৃষ্টি হয়েছে শতাধিক গর্ত। ধসে পড়েছে কিছু অংশ। অভিযোগ, মেরামতে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। কোথাও সড়কের মাঝখানে বিশাল গর্ত, আবার কোথাও কোথাও মাটি ধসে তৈরি হয়েছে বেশ কিছু ফাঁপা অংশ। এই বেহাল চিত্র চাঁদপুরের মতলব থানার উত্তর উপজেলার 64 কিলোমিটার দীর্ঘ মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের। তথ্য বলছে, প্রতিদিন চাঁদপুর ছাড়াও ঢাকা, লক্ষ্মীপুর এবং নোয়াখালী সহ বিভিন্ন জেলার হাজারো যানবাহন চলাচল করে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে। কিন্তু বর্তমানে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিটি যাত্রায় যেন অনিশ্চয়তা আর দুর্ঘটনার শঙ্কায় ভরা। এই পাথরে সিয়ানা পানিটা যায়, পানিটা এটা গর্ত হয়ে যায়। গাড়ি চলাচল করে, দেখা গেছে যে অনেক সময় গর্তের মধ্যে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন আমিরাবাদ, মোহনপুর, সাতনল, শিকিরচর, এখলাসপুর এবং জনতাবাজার এলাকার বাসিন্দারা। বৃষ্টি হলে এসব অঞ্চলে বাড়ে আতঙ্ক, কেননা কোনো কারণে বাঁধ ভেঙে গেলে এখানকার বাড়িঘর বিলীন হবার পাশাপাশি ক্ষয়ক্ষতি হবে ফসলি জমিরও। কৃষি ফসল অনেক জমি জমা আছে, এগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনায় আশঙ্কায় আমরা আছি। যেন বেড়িবাঁধরা আপনার সুন্দর মতন মেরামত করে। চাঁদপুরের মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ দ্রুত সংস্কারের তাগিদ বিশিষ্টজনদের। আমাদের পরামর্শ হলো যে এই সারা বছরই যাতে এই ছোট ছোট গর্তগুলা যাতে ফিল আপ করা যায়, এগুলা মেনটেন্যান্সের আওতায় আনা হয়। দুর্ঘটনা এড়াতে এরই মধ্যে কিছু কিছু এলাকায় সতর্ক নিশানা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার উদ্যোগ নেওয়ার কথাও জানায় তারা। আমরা বিষয়টি অবগত আছি, আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি এই গর্তগুলা ফিল আপ করে দেওয়ার জন্য এবং যাতে যান চলাচলের কোনো অসুবিধা না হয়।
1987-88 সালে বাংলাদেশ সরকার ও এডিবির অর্থায়নে নির্মিত হয় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প, যার আওতায় তৈরি হয় এই বেড়িবাঁধ। প্রায় 32,000 একর কৃষিজমি রক্ষার পাশাপাশি এই বেড়িবাঁধ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা নিবেদনে দুদিনের অনুষ্ঠান শেষ হয়েছে। আজ তেহরানে শোক যাত্রায় অংশ নেবে লাখো মানুষ। জানাজায় খামেনির সন্তানরা উপস্থিত থাকলেও উত্তরসূরি মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া গাজায় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন 2 ফিলিস্তিনি। এদিন চিকিৎসাধীন রোগীদের সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গাজা সিটির আল শিফা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।